হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। সন্ধ্যা রাতের মিটিমিটি সুখ তারা ঢাকা পড়েছে মেঘের আড়ালে। চাঁদের ও একই অবস্থা, পেঁজা তুলোর মতন নরম শুভ্র মেঘের আড়ালে বারবার লুকিয়ে পড়ছে সে। মেঘের এই লুকোচুরি খেলায় পুরো রাস্তা জুড়ে কোমল আলো ছায়া বিরাজ করছে। একনজরে দেখলে মনে হবে কেউ অবিন্যস্ত হাতে শিউলি ফুল ছড়িয়ে রেখেছে পুরো রাস্তার আনাচে কানাচে। গলির মোড় থেকে সেই শিউলি ফুলের রাস্তা দ্রুত পায়ে মারিয়ে মাত্রই কৃতিক কুঞ্জে প্রবেশ করল নীলিমা। ওর পরনে কালো পাড়ের খয়েরি তাঁতের শাড়ি পরার খুব একটা অভ্যেস নেই নীলিমার। ওই জন্যই বারবার মনে হচ্ছে খুলে খুলে যাচ্ছে। একদিক থেকে চুল সামলাচ্ছে তো একদিকে শাড়ি আলগোছে কুচি সামলাতেই মহলে প্রবেশ করে নীলিমা। ঠিক সেই মুহূর্তেই আচমকা ক্যামেরার ফ্ল্যাশে ঝিল ধরে উঠল ওর দুচোখ। হঠাৎ আলোক রশ্মির তীক্ষ্ণতা সামলাতে না পেরে নীলিমা চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। ওদিকে নীলিমা দাঁড়িয়ে পড়তেই চোখের সামনে এসে কেউ একজন আফসোসের সুরে বলল, গেল। রাগিনীর রাগে ক্যামেরাটা ঝলসে গেল। এতক্ষণে নীলিমা বেশ সামলেছে নিজেকে, সামলাতে গিয়ে সামনের ব্যক্তির কথা কর্ণকুহরে পৌঁছাতেই তরাক করে চোখ খুলে নিল ও। চোখ খোলা মাত্রই সেদিনের সেই বাদরটাকে আবারও দেখতে পেয়ে দাঁত খিচিয়ে ও বলল, আজকেও আপনি? সত্যি করে বলুন তো এই বাড়িতে ঘুরঘুর করেন কেন? ধান্দাটা কি? শায়ের নীলিমার কথায় পাত্তা না দিয়ে বলল, এনগেজমেন্ট খাওয়া দাওয়া সব শেষ, এখন কি সবার ফেলে রাখা ঝুটাঝাটা খেতে এসেছ নাকি? লোকটার কথায় মেজাজ চড়াও হয়ে গেল নীলিমার। ও কটমটিয়ে বলল, দরকার পড়লে তাই খাবো, তবুও আপনার মতো অমন চিকেন আলি হব না। ফটোগ্রাফারওয়ালার মতন থাকুন, যান গিয়ে ওদিকে ডেকোরেশনের ছবি তুলুন। নীলিমা কথার পাছে শায়ের ভাব নিয়ে নিজের উপর থেকে নিচ অবধি আঙুলের ইশারা করে গম্ভীর গলায় বলল, ইটস কল্ড মডেলিং ফিগার। এটা মেইনটেইন করতে আমাকে কত ডায়েট করতে হয় তা তুমি জানো? নীলিমা মুখ ঝামটি দিয়ে শায়েরকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, জানতেও চাইছি না, রাস্তা ছাড়ুন তো। শায়ের তৎক্ষণাৎ বাদ সেধে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, আরে ওদিকে কোথায় যাচ্ছ? সেটাও আপনাকে বলতে হবে? ওদিকে যেও না, অরু তার হাজবেন্ডের রাগ কমাচ্ছে, তুমি গেলে ডিস্টার্ব হবে। শায়েরের কথায় সিঁড়ির মাঝে আটকে গেল নীলিমার পা দুটো। ও সেখান থেকেই ঘাড় ঘুরিয়ে বিরক্তির নজরে শায়েরের দিকে চেয়ে মনে মনে বলে, লোকটা শুধু বাদর নয়, পাগলও বটে, নইলে নিখিল ভাইয়ের শোকে যে অরু সেই কবে থেকে ডিপ্রেশনে ডুবে আছে, বলে কিনা সে নাকি স্বামীর রাগ ভাঙাচ্ছে। যেখানে নিখিল ভাই নেই সেখানে স্বামীটা কি আকাশ চিরে বের হবে? আশ্চর্য। নীলিমা সেই তখন থেকে একধানে তাকিয়ে আছে, তা টের পেয়ে শায়ের চিবুকে আঙুল বোলাতে মিটিমিটি হেসে বলে, ক্রাশ খেলে নাকি? তারপর নিজেই নিজেকে বাহাবা দেওয়ার মতো করে বলল, অবশ্য সবাই খায়, তুমি নতুন কিছু নও, যাও তোমার ক্রাশ রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। নীলিমা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে আবারও সিঁড়ি ভেঙে উপরে যেতে পেছন ঘুরে বলল, আপনি একটা পাগলু, সেই সাথে হাদারাম। ও শায়ের পেছন দিক থেকে সামান্য মাথা চুলকে বিড়বিড়িয়ে বলল, নো ম্যাটার, সবাই বলে। দোতলায় গিয়ে করিডোরে দাঁড়িয়েই অরুর নাম ধরে ডাকতে শুরু করল নীলিমা, অরুমু, এই অরু। নীলিমার আওয়াজ কানে পৌঁছাতেই কৃতিককে জোর জবরদস্তি করে নিজের থেকে ছাড়িয়ে কোনো মতে গায়ের ওড়নাটা ঠিকঠাক করে তড়িঘড়ি পায়ে রুম থেকে বেরিয়ে এলো অরু। অরুকে দেখা মাত্রই নীলিমা ওর কাছে এগিয়ে এসে অবাক হয়ে শুধাল, এই, তোর ঘর না ওইটা? তাহলে এই ঘরে কি করিস? অরু শুষ্ক ঢোক গিলে নীলিমার দিকে চোরা চাহনি নিক্ষেপ করল, খানিকটা ভেবে চিনতে দোনমনো করে বলল, না মানে ধুদল, ময়লা পড়েছিল, আজ আবার অতিথি এলো না, ওই জন্যই তো পরিষ্কার করতে এলাম মাত্র। তাই বল, আমি আরও ভাবলাম আজকের দিনেও রুম আটকে কেঁদে ভাসাচ্ছিস বুঝি। নীলিমার কথায় অরু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হাত কচলাতে কিছুটা মেকি হাসল। ঠিক তখনই নীলিমা মুখ কালো করে পুনরায় বলল, আন্টি বদল, সকল রিচুয়াল শেষ হয়ে গেল, অথচ তোরা কেউ একটু আমার জন্য অপেক্ষা করলি না, আমি কি কেউ না? অরু নিজেও এবার একটু লজ্জিত হল, ওই বা কি করত? কৃতিক আর মা দুজন মিলে ওকে নিয়ে যা শুরু করেছে, দুজনার চোখ রাঙানি খেতেই জীবন অতিষ্ঠ অরুর। তবুও নীলিমাকে ধাতস্থ করে অসহায় কণ্ঠে অরু বলে, আসলে প্রত্যয় ভাইয়ার কাজিন অমিত ভাই পা ভেঙে হসপিটালে ভর্তি।
ওই জন্য প্রত্যয় ভাইয়ার বাবা অনুরোধ করেছেন সকল নিয়ম কানুন যাতে তাড়াতাড়ি আর ঘরোয়া আয়োজনে শেষ হয়, যাতে তারা একবার হসপিটালে গিয়ে অমিত ভাইকেও দেখে যেতে পারেন। নীলিমা একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, কোনো অমিত ভাই? তোদের বাংলা একাডেমির অমিত ভাই নয়তো? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ উনি। অরুর কথায় আপনাআপনি হাত চলে গেল নীলিমার হতবাক মুখের উপর ও আড়ষ্ট গলায় বলল, হায় আল্লাহ, অমিত ভাইয়ের সাথেই এটা হওয়ার ছিল। আজকে অমিতকে নিয়ে বাড়িতে ঝামেলা হয়েছে। কৃতিক হিংস্র হায়নার মতোই ক্ষেপে উঠেছিল অরুর উপর। সময় মতো আপসে না এলে আজকে না জানি রেগেমেগে আরও কি করে ফেলত এই উন্মাদ লোকটা। পুরো ব্যাপারটা আরও একবার স্মরণ করে একটা ভয়ার্ত ধোক গিলে অমিতের টপিকটা তৎক্ষণাৎ পাল্টে ফেলল অরু। নীলিমার দিকে তাকিয়ে সহসা হেসে বলল, চল নিচে গিয়ে ডিনার করবি, আমিও খাইনি, একসাথে খাবো। নীলিমা অরুর কথায় গুরুতর নাকচ করে বলল, যাব না, নিচে একটা বাদর দাঁড়িয়ে আছে। অরু ভ্রু কুচকে বলল, সারা ঘরে লাইট জ্বলছে, এর মাঝে বাদর কোথায় পেলি তুই? নীলিমা আঙুলের ইশারা করে ডিভানে বসে বসে রসগোল্লা চিবুতে থাকা শায়েরকে দেখিয়ে বলল, ওই যে দেখ বসে বসে রসগোল্লা খাচ্ছে, ওটাই বাদর। শুধু বাদর নয়, পাশাপাশি হনুমানও। দুই জাতির মিশ্রণ। নীলিমা শায়েরের নাম মুখে নিতে না নিতেই শায়ের রসগোল্লা সমেত অকস্মাৎ বিষম খেল। এলিসা ওর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে ওর পিঠ চাপড়াতে চাপড়াতে বলল, একটু আস্তে খাবি তো? শায়ের এক ঢোক পানি পান করে এলিসার দিকে ছলছলে নয়নে তাকিয়ে বলল, হঠাৎ করে কে এত মনে করছে আমায় বলতো? এলিসা স্ন্যাক্স চিবুতে চিবুতে ফোনের দিকে নজর দিয়ে রুষ্ট গলায় বলল, তোর ক্লায়েন্টরা ছাড়া আর কে? নীলিমার মুখ থেকে শায়েরকে নিয়ে এরূপ সম্বোধন শুনে তৎক্ষণাৎ দাঁত দিয়ে জিভ কাটল অরু। অতঃপর নীলিমাকে একটু সাইডে নিয়ে গিয়ে হিসিয়ে বলল, কাকে কি বলছিস ভাই? আমেরিকাতে উনি সেলিব্রিটি। ওনার বড় বড় ছবি, পোস্টার পুরো শহরের বিলবোর্ড জুড়ে থাকে, তুই জানিস? নীলিমা ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে অরুর কথায় পুরো দস্তুর অনাগ্রহ প্রকাশ করে বলল, সে যাই হোক, কিন্তু এই সেলিব্রিটি বাদর তোদের বাড়িতে কি করে? আরে উনি, ওনার নাম মানে কৃতিক ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। কৃতিক ভাইয়ার সাথেই বাংলাদেশ বেড়াতে এসেছেন, উনি আসলে ইন্ডিয়ান। অরুর কথা শুনে নীলিমা চোখ মুখ কুঁচকে জোরালো কণ্ঠে বলল, কি? তোর সেই পাষণ্ড ভাইটা দেশে এসেছে? তুই ঠিকই বলেছিলি অরু, ওই শালা এক নম্বরের বজ্জাত, নয়তো তার বন্ধু এমন বাদরামো করে কেন? বিদেশে বসে এসব হনুমানদের সাথে মিশেই তোর ভাইটা গোল্লায় গিয়েছে। নীলিমা ভাষণের মতো করে গলা উঁচিয়ে কৃতিকের 14 গোষ্ঠী উদ্ধার করার আগেই নিজের সর্বশক্তি দিয়ে ওর মুখ চেপে ধরল অরু। তারপর ওকে টেনে হিঁচড়ে নিচে নিয়ে যেতে যেতে চিবিয়ে চিবিয়ে বলল, নীলিমার বাচ্চারে থাম এবার, এমনিতেই সন্ধ্যা থেকে আমার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, এখন আবার তুই তুফান বয়ে আনিস না। প্রত্যয় আর অনুর বিয়েটা পারিবারিকভাবেই বেশ ঘটা করে আয়োজন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে পরিবারের থেকেও একধাপ এগিয়ে কৃতিকের বন্ধুমহল। এই বিয়ে নিয়ে তাদের উচ্ছ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই। যেহেতু অরু কৃতিকের বিয়েটা অনাকাঙ্ক্ষিত আর বিরলভাবে হয়েছে, সেহেতু অনু প্রত্যয়ের বিয়েতে প্রি ওয়েডিং পার্টি থেকে শুরু করে মেহেন্দি, রং খেলা, হলুদ সব রকম আনুষ্ঠানিকতা করে তবেই বিয়ের স্বাদ পুরোপুরি আস্বাদন করবে ওরা। বিয়ের মাত্র 1 সপ্তাহ বাকি আর সামনে এত আয়োজন। সেই কথা মাথায় রেখেই ওরা সকলে রেডি সেডি হয়ে বেরিয়েছে শপিং করার উদ্দেশ্যে। ওদের এক এক জনার ভাবসাব দেখে মনে হচ্ছে পুরো শপিং মলটাই আজ ওরা তুলে নিয়ে ফিরবে কৃতিক কুঞ্জে। পরন্ত বিকেল রৌদ্রতাপ কমে এসেছে কিছুটা। চারিদিকে নাতিশীতোষ্ণ গুমোট হাওয়া বইছে। এর মাঝেই বাড়ির পুরাতন সদস্য ব্ল্যাক কেডিলাকের সামনে হাজির হয়েছে এলিসা, অর্ণব, শায়ের, ক্যাথলিন, অনু আর মোকলেস চাচা। প্রত্যয় ওদের বাড়ি থেকে সরাসরি শপিং মলে আসবে। একটু পর অরু হাজির হয় ওদের মাঝে। অরুকে গাড়ির নিকট এগিয়ে আসতে দেখে শায়ের চোখ ছোট ছোট বানিয়ে ভ্রু কুঞ্চিত করে বলল, আরে হিটলারের বউ, তুমি এখানে কেন? আমাদের কি যাত্রাপথে মাঝ রাস্তায় উড়িয়ে দেওয়ার শখ হয়েছে তোমার? তুমি চাচ্ছ শপিং মলে না গিয়ে আমরা সরাসরি উপরে চলে যাই, তাই তো? শায়ের ধমক খেয়ে ঠোঁট উল্টে অনুর দিকে অসহায় দৃষ্টিপাত করে অরু বলে, আপা দেখো না। অনু উদ্বিগ্ন হয়ে শুধালো, হ্যারে অরু, কৃতিক ভাইয়া কি যাবে না আমাদের সাথে? অরু বিরক্ত হয়ে রুষ্ট আওয়াজে বলল, আশ্চর্য, তোরা সবাই এমন ভাব করছিস যেন আমি স্বয়ং জায়ান কৃতিক। উনি কি করবেন না করবেন আমি কিভাবে বলবো? তাছাড়া উনি কি আমার সাথে সব কথা শেয়ার করে? তোদের কি মনে হয়? অনু বলতে চাইল,
তাহলে জায়ান কৃতিকের মতো এমন অসাধু পুরুষের জন্য এত পাগল হওয়ারই বা কি ছিল? কিন্তু ও সেসব বলল না, বরং অরুর কথায় ফোর্স করে একটা নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। ওদিকে এলিসা সকলকে ডেকে বলল, হয়েছে, আর গবেষণা করতে হবে না, ওই যে জেকে আসছে। এলিসার কথা শুনে ঘুরে গেটের দিকে দৃষ্টি নিক্ষিপ্ত করল সকলে, দেখল আঙুলের ডগায় বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে এদিকেই এগিয়ে আসছে কৃতিক। পরনের অফ হোয়াইট ফুল স্লিভ টি শার্ট আর সাথে ম্যাচিং ওভার সাইজ অফ হোয়াইট প্যান্টে তাকে আজ আদতে কাল্পনিক গ্রিক গডের মতোই সুদর্শন লাগছে। ঘাড় ছুঁই ছুঁই চুলগুলোকে সেট করার জন্য মাথায় লাগিয়ে রেখেছে বাকেট হ্যাট। পরনের সবকিছু ধবধবে সাদা হলেও মুখটা কালো আর গম্ভীর হয়ে আছে কৃতিকের। গভর্নিং বডির সদস্য হিসেবে জেকে গ্রুপে জয়েন করার ইচ্ছে ছিল আজকেই। সে হিসেবে গভর্নিং বডির অন্য সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের নতুন বসের জয়েনিং মিটিংয়ে। কত কত ইম্পর্টেন্ট ক্লায়েন্টদের ইনভাইট করা হয়েছিল। অথচ এই বদের হাড্ডি বন্ধুগুলোর জন্য অফিসিয়াল সব প্ল্যান ক্যান্সেল। কাজকর্ম ঠিকই তুলে এখন এদের সাথে না চাইতেও শপিং-এ বেরোতে হচ্ছে কৃতিককে। কৃতিক যতক্ষণে গাড়ির কাছে এসেছে ততক্ষণে সিট ভাগাভাগি নিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে ওরা। অরু আর অনু দু বোন শুকনো মুখে দাঁড়িয়ে বড়দের ঝগড়া দেখছে। এলিসা অর্ণব পুরো দস্তুর যুদ্ধ লাগিয়েছে সিট নিয়ে। দেখলে কে বলবে এরা কাপল? একজন যে আরেকজনের প্রাণ ভোমরা। ওদের ঝগড়া ঝাঁটির মাঝখানে শায়ের একটুখানি মাথা চুলকে বলল,